নমস্কার, হৃদ মাঝারি অরিজিনালসে আজ আপনার জন্য সূত্রহীন সিরিজের প্রথম গল্প রক্তের রসনা। গল্প পাঠে স্বস্তিকা, অনন্যা, সাক্ষী, সৌম্যদীপ এবং আমি দেবদীপ। গল্পের সূত্রধর সাথী। আজ আপনার জন্য রক্তের রসনা শুনছেন হৃদ মাঝারি, আমার, আপনার, আমাদের গল্প। রাত 11টার দিকে ডালহাউসিতে নেমে ওদের বাড়ি যাওয়ার গলিটা ধরল সোনিয়া। বয়স 23, পেশায় কলকার। বেশ ক্লান্ত লাগছিল ওর। ঘুম ঘুম চোখে কোনো মতে টলতে টলতে হেঁটে যাচ্ছিল ও। মোড়ের মাথায় দেখতে পেল একটা ছায়ামূর্তি, গায়ে চাদর জড়ানো, কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওর দিকে এগিয়ে আসছে। তেমন আমল না দিয়েই ও নিজের মতো হাঁটতে লাগলো। তেমাথা মোড়ের মাথায় পুরনো সর্ষের তেলের কলটার গায়ে ঠেলার ওপরে তেলের টিন সাজানো, কিন্তু তাতে রাস্তাটা বেশ ছোট হয়ে গেছে। ওর কাছাকাছি আসতেই লোকটার সাথে ওর হঠাৎ ধাক্কা লাগলো। ওর মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠলো। কিছু বোঝার আগেই ধপ করে পাশের ঠেলাতে পড়ে গেল ও। স্যার আবার ডিটেল? পাপিয়া দাস ওরফে সোনিয়া, বয়স 23, পেশায় কলকাতা। কিবোর্ডের পাশের গলিতে সেম প্যাটার্নের স্ট্যাপ। মানে স্যার পোস্টমর্টমের জন্য জাস্ট কিছু বডি পার্টস পাওয়া গেছে। এনি প্রসেস? নো স্যার। ওকে, কাম টু মাই রুম। তরুণা আসবে, ওখানে ইন ডিটেলে বলো সব। তো গত 1 মাস ধরে একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, সবগুলো প্রায় সেম প্যাটার্নে, সেম টাইমে। শ্যামসুন্দর সান্যাল কলকাতার সুগন্ধি সাপ্লাইয়ের সান্যাল বাড়ির বড় ছেলে, খুন হন নিজের বাড়িতে। পল্টু মিস্ত্রি, পেশায় কুলি, খুন হয় কলেজ স্ট্রিটের গলিতে। এবং কাল পাপিয়া দাস। পুলিশের ফাইল থেকে মোটামুটি যা জানা যায়, 25 বছর আগে সেম প্যাটার্নে 6টা খুন হয়। প্রত্যেকটারই কিছু খুবলে যাওয়া কিছু বডি পার্টস পাওয়া গেছিল। কেস ফাইল হয়েছিল, কিন্তু 2 মাস পরেই কোনো এক মানসিক ভারসাম্যহীন ব্যাংক ম্যানেজার প্রমাণ সমেত পুলিশের গুলিতে মারা যায়। মানে আইওর স্টেটমেন্ট তাই বলছে। এ পর্যন্ত এনকোয়ারির জন্য মোটামুটি এটুকুই পাওয়া গেছে। ভাই দাদা অনিকেত, তোমায় বলা হয়নি, তোমাকে এই কেসটা অ্যাসিস্ট করার জন্য একজনকে বলা হয়েছে। সর্বরী, ডক্টর সর্বরী পালিত, ব্রিলিয়ান্ট মেয়ে কিন্তু। লালটু, ডক্টর পালিতকে একটু আসতে বলো। কামেন। বসুন। সোনিয়ার রিপোর্ট এসেছে? হ্যাঁ এসেছে। ওই প্রথমে পালস অ্যাটাক, হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু, আর তারপর ডান দিকের ক্ল্যাভিকল থেকে ফার্স্ট রিব অব্দি মাল্টিপল টাইম স্ট্যাপ করা। ওটা তো এমনি দেখা গেছিল অবশ্য। বেশ ভয়াবহ। উনি একেবারেই মানসিক ভারসাম্যহীন। তার চেয়ে অদ্ভুত ব্যাপার, বাকি বডিগুলোয় হার্টের মধ্যে 3টে হোল, আর যেন রক্ত ড্রেন আউট করা। সবকিছুই কেমন যেন একটা আবছা। তাহলে দেখুন, পুলিশের ব্যাপার তো আমি জানি না, তবে রুটিন ইনভেস্টিগেশন চালান। ও, ওই ধানের বস্তায় ছুঁচ খোঁচা। প্রগ্রেস? স্যার একটু টাইম চাই, একটু লিড না পেলে। সময়টারই তো অভাব। আর তোমার সর্বরী, ও কদ্দূর? স্যার ওই একই সাথেই চলছে। আরে অনেকে সত্যি কিন্তু খুব সময় লাগছে। আরে বাবা, এত সময় লাগে নাই। তরুণ দা প্লিজ, আমরা দেখছি। স্যার আরেকটা কথা, আই থিঙ্ক ইউ নিড টু টক উইথ দ্যাট ইন্সপেক্টর সম্বরণ বাবু। আর তার জন্য কয়েকটা দিন মালদা যেতে হবে। ডোন্ট বি সো ফর্মাল অনিকেত। কেস তোমার হাতে, তুমি যা করবে তাই। আসলে ব্যাপারটা খুব হেক্টিক হয়ে যাচ্ছে তো। তা তোর সাথে কে যাবে? আচ্ছা, ওই না তরুণ দা, তুমি চলো না, বেশ ছুটি কাটিয়ে আসা যাবে। সরি স্যার। এবার অসহ্য লাগছিল ওর। কোনো রকমে আসছি স্যার বলে সেনগুপ্ত স্যারের ঘর থেকে বেরিয়ে এলো অনিকেত।
সর্বরের ইনহিউম্যান সেনগুপ্ত স্যার, ও সব যেন কেমন গুলিয়ে যাচ্ছিল। হ্যালো, হ্যালো, কে? ও ডক্টর পালেট, হ্যাঁ বলুন। একবার আবার শুরু করা যায়? মানে আমার ইনস্টিংক্ট বলছে আমি কিছু একটা ছেড়ে এসেছি। বাট আমরা সেরকম কোনো সলিড প্রুফ পাইনি। কিছু মনে করবেন না, আমি পুলিশ নই। তাহলে এখন একটু রেস্ট নিন, নিয়ার অ্যাবাউট 2 আওয়ার্সে বেরোচ্ছি। নমস্কার, অনিকেত ভট্টাচার্য। হ্যাঁ নমস্কার, অনিন্দ সুন্দর সান্যাল। কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকেই করুন। বাড়ির যা অবস্থা তাতে। কথা বলার ফাঁকে চারিদিকটা একবার ভালো করে দেখে নিল অনিকেত। পুরনো প্যাটার্নের বাড়ি, লাল মেঝে, মূল বাড়ির পাশে ছোট্ট একটি কালী মন্দির। অবশ্যই এনারা যে শাক্ত সেটা ঘর দেখলেই বোঝা যায়। আবার বিরক্ত করতে এলাম, বলুন কি বলবেন? আচ্ছা, 1 মিনিট। সাদেবী কোথায়? ওনাকে তো দেখছি না। আজ ওর শরীরটা একটু খারাপ, ঘরে শুয়ে আছে। ডাক্তার দেখাননি? ওর অবশ্য একটা আয়ুর্বেদ পাঁচন খেলেই সব সেরে যায় বরাবরই। সে কি, কোথাকার? ও সত্যানন্দই দেখে ওসব। সত্যানন্দ আমার শ্যালক, এককালে ওপার বাংলায় আয়ুর্বেদ চর্চা করত, এখন এখানে থাকে। ছায়ার অসুখ টসুখ হলে বরাবরই ওকেই দেখানো হয়। ও, কি হলো বলুন। আরে না না, দ্যাটস টোটালি ওকে। আচ্ছা, আপনার বড় ছেলেকে প্রথম কে দেখছিল একটু বলুন তো? ও ছোট বউ। সেদিন রাতে শ্যাম বাড়ি ফিরে নিজের ঘরে যায়নি, গেস্ট রুমে ছিল। সকালে ছোট বৌমা ওখানে যখন চা দিতে যায় তখনই ও সব দেখে। ওফ। সর্বরী ওদিকে প্রশ্ন চালিয়ে যাচ্ছিল, আর এদিকে অনিকেত বাড়িটা আবারও ভালো করে দেখে নিল। চটক ভাঙলো অনিন্দবাবুর আওয়াজে। বারবার বলার সত্ত্বেও আপনারা সমানে একই রকম বিরক্ত করে চলেছেন। এবার কিন্তু আপনাদের বিরুদ্ধে আপনাদের উপর তলায় যাব। আমি একটু ওয়াশরুমে যাব, কোন দিকে বলুন তো? কি বুঝলেন? বেশ সন্দেহজনক, তবে আমার ঠিক মনে হচ্ছে না যে আমাদের বেশি খুব একটা ঘুরতে হবে। আজ একটু ঘুরতে ইচ্ছে করছে, ফাঁকা আছে? চলুন, বলা বলছি। এই না না, একদম না। এই ট্যাক্সি! আপনি কিন্তু মশার বড্ড কেঠুন, নস্টালজিয়া বুঝেন না। আরে বাবা, আপনি কি এখন ক্যাব ডাকছে? আপনি সত্যি পারেন মশাই। সরি ম্যাম, আমি আপনাদের মতো অত অ্যাস্থেটিক নই। ইউ এনজয় ইউর বস্তা পচা হাওড়া ব্রিজ, এনসেপ ঘাট অ্যান্ড এভরিথিং। তারপর ফেসবুক টক্কি সুনীলের ক্যাপ্টেন দিয়ে হ্যাশ বা সত্যানুরাগী সাজা আমার পোষায়। প্লিজ ডু। ওর ভিতরে বেশ একটা কুমড়ে কুমড়ে রাগ জেগে উঠেছিল। রাগটা অবশ্য তরুণবাবুর উপরেই, কিন্তু রাগটা যে এইরকম ভাবে আউটবাস্ট হবে সেটা অনেকে নিজেও বুঝতে পারেনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। মালদার ব্যাপারটায় আপনি আসছেন, টিকিট হোয়াটসঅ্যাপ করছি, অ্যান্ড সরি ফর দ্যাট, পারলে ক্ষমা করবেন। বাই দ্য ওয়ে, এই রাগ বা অভিমানগুলো কিন্তু নিজের মানুষের সাথেই হয়। আচ্ছা ঠিক আছে, আসবো। আরে এসো এসো, বসো। তা চাটা চলে তো? মা তোমার? এই পল্টু, খেয়ে আসনি নিশ্চয়ই। আসলে রিটায়ারমেন্টের পর তো তোমাদের ডিপার্টমেন্ট থেকে কেউ খুব একটা আসে না। এই তোমরা এসছো, বেশ ভালোই লাগছে। কথায় কথায় টপিকে আসলেন উনি।
ব্যাপারটা কি জানো, ওই কেসটা শেষ করার পরেও আমার কেমন যেন একটা লুপ হোল মনে হয়েছিল। দ্যাট গাই, ওই যে সাইকো ম্যানেজার যাকে মারা হলো গুলিতে, একটা পেন নাইফ নিয়ে ডেড বডির আশেপাশে ঘুরছিল। কিন্তু ওই পেন নাইফ দিয়ে কাউকে কোপানো যায় কি? কেসটা ওখানে শেষ হয়ে গেলেও আমি পরে ওটা নিয়ে স্টাডি ফাডি করি, আর তাতে যা বেরোয়। এই পল্টু, খাতাটা নিয়ে আয় তো। তা ভূতে বিশ্বাস করো, বা এই ধরো কোনো অপশক্তি? না মানে এখন এসব কোনো মানে? তা বাংলা বই টই পড়া হয় তো? ওই যে তৌফিক আহমেদ, কি যেন বেশ, রক্তের রসনা, হ্যাঁ, বইটা পড়েছো? ব্যাপারটা খানিকটা সেরকম। অ্যান্ড ইউ বিলিভড ইট? অনেকক্ষণ ধরে সহ্য করার পর এবার অধৈর্য লাগছিল অনিকেতের। এবার ভদ্রলোকের দিকে তাকালো অনিকেত। ভদ্রলোকটি ওর সামনে একটি খাতা রাখলেন। দেখো, এই পেপার কাটিং গুলো দেখো, তাহলে বোধহয় খানিকটা বুঝতে পারবে। অনিকেত যেন কোথাও হারিয়ে গেছিল। এই কি দেখছে ও? মোবাইল বার করে বেশ কয়েকটা পেপার কাটিং এর ছবি তুলে নিল অনিকেত। তো নাও জাস্ট ওয়েট অ্যান্ড মেক আ ট্র্যাপ। আমার মনে হয় না যে পাখি পালাবে বলে, একটু শান্ত থাকো। নমস্কার আনন্দবাবু। তা সে আপনারা পুলিশ, আমাদের তো জুলুম একটু সহ্য করতেই হবে। তা বলুন, কি করব? না না, রাগ করবেন না আপনি, আসলে কাজটাই এমন। বোঝা গেল ভদ্রলোক বেশ নরম হয়ে। দেখুন, তদন্তে মনে হচ্ছে আপনাদের পরিবারের ওপর আরো একটা ঘটনা করতে পারে, সাবধানে থাকবেন। রাদেবী কোথায়? আসলে তোমার ঠাম্মার শরীরটা আর সকাল থেকে বড্ড খারাপ। সকালে পালস ফ্ল্যাকচুয়েট করছিল, সত্য বললো ঠিক হয়ে যাবে, তবে আজ মনে হয় হসপিটালে নিয়ে যেতে হবে। এত কথার মাঝে একটি ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। তার সৌদামিনীকে সে বাঁচাবেই, সে যে করেই হোক। রাত 11:30। সেই কিবোর্ডের পাশের গলি। সামনে একটি মেয়ে স্কুটি স্ট্যান্ড করলো। তারপর মেয়েটি সিগারেট ধরালো। হিসেব মতো ওই গলিটার মুখেই ধাক্কা লাগবে মেপে এগোতে থাকলো ছায়ামূর্তিটা। কিন্তু হঠাৎ করেই যেন প্রায় মাটি পড়ে একজন এলো। ইচ্ছে করেই ধাক্কা লাগলো। গলার হাড়ে একটা চিনচিনে ব্যথা লাগলো। তারপর সর্বরী কিছুক্ষণের জন্য হকচকিয়ে গেল। কিন্তু ততক্ষণে তার পিছনে একটি ভারী গলা শুনতে পেল। অয়নব সান্যাল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ডক্টর পালিত, গো অ্যান্ড সি। মনে হয় মারা গেছে। এ কি? এ তো সত্যা। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সর্বরী। অনিকেতের দিকে তাকালো ও। স্থির, একেবারে শান্ত দুটো চোখ। সমস্ত প্রশ্ন কেবলছি তারাও গোচ্ছের একটা চাপ। শেষ কয়েকদিন আপনাদের বাড়ির উপর যা গেছে, কিন্তু তারপরেও কিছু বলার ছিল। সত্যানন্দ বাবুর খুনটা অয়নব করলেও আসল খুনিও নয়। তাহলে অলম, দেখুন, আমার শ্যালক মারা গেছে, আমার নাতি গ্রেপ্তার। আমি চাই না আর এ বাড়িতে এই কেস নিয়ে কোনো ঘটনা ঘটুক। শয়তানের পূজাও হয়, জানেন কি আনন্দবাবু? ইলুমিনাতি। দুই বাংলার কিছু প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এই ব্যাপারটাও চলত। তৌফিক আহমেদের বইও আছে ও নিয়ে। বাই দ্য ওয়ে, আপনার স্ত্রীর বয়স কত? এই 67। কেন? কথার মাঝখানেই হঠাৎ করেই যে ছায়াদেবী এসে উপস্থিত হয়েছেন সেটা অনিকেত ছাড়া আর কেউই লক্ষ্য করেনি। গল্পটা শুরু হয় বছর 50 আগে।
মালদার এক প্রত্যন্ত গ্রামে ওই হোসেনপুরের ওই দিকটায়। ওই যে বলেছিলাম শয়তানের পূজার কথা, ওই পূজার ফলে শয়তানের বাচ্চা জন্ম নেয়, নরখাত বা ক্যানিবল। যাকে যা বলছিলাম, সেই গ্রামের নানা ঘটনা ঘটার পর সেই রকম একটা মেয়েকে গ্রামের মানুষ পুড়িয়ে মারতে চায়। মেয়েটি গ্রাম থেকে পালিয়ে যায়, বয়স আন্দাজ 16-17। এরপর দক্ষিণ কলকাতার এক শরণার্থী শিবিরে ওঠে মেয়েটি। পরের দিনই সেখানে মারা যায় ওই বয়সী একটা মেয়ে, সৌদামিনী বসাক। এই একইভাবে গলায় কাটা দাগ আর বাঁ পাশ খুবলে না। অবশ্য তৌফিক সাহেবের বইতেও এর উল্লেখ পাওয়া যায়, কিন্তু সবার অলক্ষ্যে চলে যায় আসল গল্প। মেয়েটার নাম সৌদামিনী বসাক নয়, ছায়া সুন্দরী ভৌমিক। বলতে কি চাইছেন? শান্ত হন অনিন্দবাবু, বললাম আর কই, আমাকেই বলতে হবে না আপনি বলবেন? সব যখন জানোই তাও আমি বলছি, ছোটবেলা থেকেই বুঝতে পারি আমার নর রক্ত ছাড়া মুখে রোচে না। ছোটবেলায় খেলতে গিয়ে একজনকে কামড়ে দিল, কিন্তু সেই স্বাদ। সরবরিয়া নিজেকে চেপে রাখতে পারল না, সামনের জানলায় মুখ বাড়িয়ে বমি করতে লাগলো। ছায়াদেবী অবশ্য সেসব দিকে লক্ষ্য না করেই বলে গেলেন, মেয়েটাকে পরে হাত খুবলে বিলের জলে ফেলে দিই। একদিন ধরা পড়ে যাই, গ্রামের লোক পুড়িয়ে মারতে চাইলে পালিয়ে যাই। সেই ক্যাম্পে ছায়া সুন্দরী নামের একটা মেয়ের সাথে দেখা হয় আমার। বাড়ি কুমিল্লাতে। সেদিন রাত্রে মেরে ফেলি, পরে কান্নাকাটি করি আর ওর পরিচয় নিজে নিয়ে নিই, যাতে আর কেউ আমাকে খুঁজে না পায়। ক্যাম্পের কেউই কাউকে ঠিক চিনত না। তারপর চলে এলাম এখানে। কলকাতায় মশা মাছির মতো মানুষ মরে, তাই কেউ খোঁজ পেত না। কোনগুলো কে করতো? নেই, আই থিঙ্ক সত্যানন্দ বাবু করতো খুনগুলো। আর মা কালীর হাতের খড়গ হয়ে গেল মার্ডার ওয়েপেন। বাট দিয়ে বুকে মারতেন আর তারপরে কোপান। ও সবই জানতো, কিন্তু দিদির জন্য। মরা মানুষকে নিয়ে মিথ্যে বলতে নেই ছায়াদেবী, ঠাকুর পাপ দেবে। সত্যানন্দ ভৌমিক আপনার ভাই নয়, প্রেমিক ছিলেন। প্রথম দেখাও বোধ হয় ওই ক্যাম্পেই, কারণ সৌদামিনীর গ্রামে তার আর কোনো ভাই ছিল না। প্রেমে অন্ধ সত্যানন্দ বাবু একটার পর একটা খুন করে যান, এমনকি আপনার বড় ছেলেও পার পেলেন না। মা হয়ে পারলেন ছায়াদেবী? দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইলেন ছায়াদেবী, যেন নিজের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা। তবে অয়ন? প্রেমান্ত অনেক আগেই বকে গেছিল, যার প্রমাণ কলগালের সঙ্গে প্রেমে পড়া। সোনিয়াকে মারা রাতে ধরে নেওয়া যাক সত্যবাবুকে অয়নব দেখে ফেল, তবে ও খড়গ মারেনি। মার্শাল আর্টে ডিম ম্যাক বলে একটা কথা, ডেড পয়েন্ট। কালকের ছায়াদেবীর অসুস্থতায় সত্যবাবু ডক্টর পালিতকে মারতে যান। সেখানে আগে থেকেই বসে থাকা অয়নাভ তার গলায় তেমন এক জায়গায় জোরে আঘাত করে এবং ডেথ অন দ্য স্পট। বমি করে খানিক ক্লান্ত হয়ে গেছিল সর্বরী। বাড়ির বড় বৌমাই জল ঢেলে বুক পিঠ চাপড়ে ধাতস্থ করার চেষ্টা করছিলেন ওকে। কথার মাঝখানে ছায়াদেবী প্রায় ছুটে গিয়ে ফল রাখা ঝুড়ি থেকে ছুরি বের করলেন। সামনে সরবরী, তবে কি অনেকের সব বলে চিৎকার করে উঠল। সর্বরী! কিন্তু ছায়াদেবী ছুরি নিয়ে তার বুকে বসিয়ে দিলেন এবং সামনের টেবিলে পড়ে গেলেন। আর ইউ ওকে? বাই দ্য ওয়ে, আপনি আর ওই তৌফিক আহমেদ ছাড়া কি যে হতো? আজ হঠাৎ সবকিছু হঠাৎ করেই বদলা। পুরনো বদরাগী লোকটাকে বদলাতে পারবে না। থাক, আমি যদি কাল মারা যেতাম। তারা বারবার ফিরে আসে, কিন্তু থাকে কিছু মানুষ আর ভালোবাসা। না হলে পৃথিবীটা তো কবেই ধ্বংস হয়ে যেত। মনোজ সেন, আপনি এসব কবে ধরলেন?
থাক না ডক্টর, সর্বরি। সর্বরী, শুধু সর্বরী।